লাইন দেখলে থাকতো একদিন উপরে থাকতো তাই আরো ভালো সিস্টেম বুঝে না হ্যালো, সমস্ত সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের এখান থেকে দেশের ক্রোয়েশিয়া, সার্বিয়া, রোমানিয়া, বুলগেরিয়া এখানের ভিতরে যে কথা বলতে পারবেন মাইক দিয়ে, আপনি হাত তোলেন যে আপনার এই সমস্যা এইগুলা বলার মতো কেউ থাকলে হাত তোলেন। কে বলবে? সার্বিয়ার বিষয়ে এখানে কে কথা বলবে? রোমানিয়া একজন ভাই। আজকে আমাদের এই মানব বন্ধ শুধু আমাদের জন্য নয়, এটা আপনাদের সবার জন্য। আপনারা যদি কেউ এখানে কথা বলতে চান, সর্বপ্রথম আপনার মাইকের সামনে আসেন, এমনকি আমাদের সাংবাদিক বেড়ে দাঁড়ায় আছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো সাংবাদিকদের বিশেষ করে অনুরোধ করবো, শুধুমাত্র যারা এখানে ভুক্তভোগী আছে, আমরা ভুক্তভোগী এখানে দাঁড়িয়ে আছি, আপনারা ভুক্তভোগীদের নিয়ে কথা বলেন, এমনকি যারাই ভুক্তভোগী আছে তারা কথা বলবেন। আজকের এই মানব বন্ধ শুধু আপনাদের সামনে আমাদের জন্য নয়। ভাই এখানে যারা কেউ কথা বলার জন্য ইচ্ছা পোষণ করছেন তারাই এখানে সামনে চলে আসেন। যারা রোমানিয়া, ক্রোয়েশিয়া, সার্বিয়া, মন্টিনিগ্রো বিভিন্ন কান্ট্রি সম্পর্কে কথা বলতে চাচ্ছেন, মনের ভাব প্রকাশ করতে চাচ্ছেন, তারা সামনে চলে আসেন। আচ্ছা, এই মুহূর্তে আমাদের একটা ভুক্তভোগী আছে, এরকম অনেকে আপনারা নিয়ে হয়তো সবাই মাইকের সামনে কথা বলতে শুনবেন। মোহাম্মদ সালিম ভাইয়া থেকে আমাদের এই মানববন্ধন উপস্থিত হয়েছে, উনি রোমানিয়া সম্পর্কে কথা বলবে, আপনারা সবাই কথা বলতে শুনবেন। কমন করতে পারি। থ্যাংক ইউ। পর্তুগালের জন্য আমি অনেক কষ্ট করে আমি ইন্ডিয়ার বিরুদ্ধে দিয়েছি আমার কিন্তু তারপরে আমার ওই চিন্তার কারণে দিল্লিতে যাওয়া হয় নাই। এইরকম হয়ে ভুক্তভোগী আছেন, আমার আবেদন যেন আমাদের বাংলাদেশ থেকে শুরু হয়। আমার দুঃখের জন্য এটা বলার জন্য নাই, অনেক কষ্ট করে সেই চিন্তার কারণে ইন্ডিয়ার দিল্লির কারণে আমি আমার পারমিটটা দিতে পারি নাই। দুঃখের বিষয়। ইনশাআল্লাহ ধন্যবাদ সকলকে। আমি মোহাম্মদ কবির হোসেন, আমি আসছি গাজীপুর থেকে। আমি লর্ডসের শুনানিয়ায় জমা দিয়েছিলাম, কিন্তু আমার ওয়ার্ক পারমিট আসছে, কিন্তু আমি ইন্ডিয়ার ভিসার কারণে যেতে পারি নাই। খুব দুঃখজনক, আমার ওয়ার্ক পারমিট আসছে কিন্তু আমি ইন্ডিয়া যেতে পারছি না। ইন্ডিয়া সরকার আমাদের ভিসা দিচ্ছে না, এই কারণে ইন্ডিয়া যেতে পারছি না, আমার ভিসাটা হচ্ছে না, আমি ইউরোপে যেতে পারছি না। সেই জন্য আমি প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাই যেন আমাদের বাংলাদেশের সকল ইউরোপিয়ান এম্বাসি এবং ভিসা প্রত্যাশী যারা আছেন সব এম্বাসিটার যেন বাংলাদেশে হয়, এই জন্য বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং আশিস চন্দ্র সরকারের কাছে আমার অনুরোধ রইল। উনি একজন ভুক্তভোগী, একজন পোল্যান্ডের ভুক্তভোগী। পোল্যান্ডের ওয়ার্ক পারমিট আসছে, ইন্ডিয়াতে যাওয়ার পরে পোল্যান্ড এম্বাসি ওনাকে সন্দেহ মাধ্যম হিসাবে ওনাকে 10 লাখ টাকা রিফিউজ করেছে। আমার কথা হচ্ছে আপনারা যদি ভিসা নাই দেন তাহলে আপনারা এভাবে ওয়ার্ক পারমিট বৈধ লিগেল ওয়ার্ক পারমিট দিয়ে আমাদের হয়রানি করার তো কোনো যুক্তিকতা নাই। আমার কথা হচ্ছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই ইউরোপীয় ইউনিয়নকে জানাতে হবে আপনারা যে আমাদের পারমিটগুলো দিবেন, পারমিটগুলো দেওয়ার পরে একটা পারমিট নিয়ে একটা ভিসা দেওয়া হয়। বাংলাদেশ সরকার থেকে এই প্রস্তাবনাটা যেন আমাদেরকে জনগত বলে করা হয়, কারণ আমাদের এক্সিডেন্টরা অন্যান্য দেশে গেলে 2 লক্ষ
2.5 লক্ষ 3 লক্ষ টাকা খরচ করে পরে যখন হিসাব না পায় তখন আসলে অনেকে আত্মহত্যা পর্যন্ত পিছিয়ে নেয়। যেমন বিগত দিনে রোমানিয়ার মধ্যে বেশ করতে গিয়ে দিল্লিতে গিয়ে একজন বাংলাদেশের থেকে আত্মহত্যা করেছে, আত্মহত্যার পদ্ধতি নিয়েছে। সেজন্য সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, যার এক খুনের কারণে সংযুক্ত আরব আমিরাতের সাবেক বাংলাদেশে আমাদের আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়, তাহলে উনি যদি যথাযথভাবে উদ্যোগ গ্রহণ করেন আমার মনে হয় ইউরোপের ওনার যথেষ্ট কদর আছে এবং ইউরোপীয় ইউনিয়ন আমাদের বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক দিতে আগ্রহ প্রকাশ করবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্যই বুঝাইতে হবে যে আমাদের মধ্যপ্রাচ্যের যে দেশগুলো এগুলোতে উন্নয়নের বাংলাদেশি শ্রমিকরা অংশীদার হিসেবে কাজ করে যাচ্ছে এবং এখনো করে যাচ্ছে, বিগত দিনে করে গিয়েছে, ভবিষ্যতে করে যাবে। বাংলাদেশের দক্ষ শ্রমিকগুলোকে যেন ইউরোপে সুযোগ দেওয়া হয়। আর এটা আমরা বলতে হবে না, আমাদের কথা সরকারের পর্যন্ত পৌঁছায় নিতে চাই। আপনারা যারা সাংবাদিকরা আছেন আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি, আমাদের এই বক্তব্যগুলো যেন সরকারের যথাযথ মহলে পৌঁছায় এবং অস্বাভাবিক ভাবে যে বিমান ভাড়াটা যে বেড়ে গেছে সেটাও যেন স্বাভাবিক থাকে। বাংলাদেশ সরকারের কাছে যেন এই কথাগুলো পৌঁছায়, এটা একমাত্র মাধ্যম হবে আপনারা। ধন্যবাদ। এই সার্বিয়ার বিষয় নিয়ে কেউ যদি কথা বলতে চান হাত তোলেন, কে কথা বলবেন একটু বলেন। সার্বিয়ার বিষয় নিয়ে আজকের এই মানে বন্ধুটা করা হয়েছে শুধু ক্লায়েন্টের মনের অভিব্যক্তি মিডিয়ার সামনে বলার জন্য। কে কথা বলবেন? আপনি হাত তোলেন, কে কথা বলবেন? বাংলাদেশের ইউরোপের যে পরিস্থিতি একটা ভয়ানক পরিস্থিতির দিকে আগাচ্ছে, এই ভয়ানক পরিস্থিতি থেকে উত্তীর্ণ হওয়ার জন্য বাংলাদেশে মহামান্য প্রধান উপদেষ্টা তার একান্ত হস্তক্ষেপ কামনা করছে। কারণ হচ্ছে ইউরোপিয়ান যে যাত্রীরা আছে, ইউরোপিয়ান যে যাত্রীগুলি আছে তারা ব্যাপক হতাশার ভিতরে আছে এবং ওই দেশ থেকে কোনো কার্যকর ভূমিকা আমরা দেখতে পাচ্ছি না। পাশাপাশি বাংলাদেশের যে উপদেষ্টা যারা আছেন তারা ওই ইউরোপিয়ান যে অ্যাম্বাসি তাদের সাথে সমন্বয় করে না এবং তাদের সাথে একটা সঠিক একটা কি করে পদ্ধতি তৎপরতার মাধ্যমে বাংলাদেশের এই পরিস্থিতিকে উত্তীর্ণ করতে হবে এবং ওভারকাম করতে হবে, এই প্রত্যাশা আমরা সবসময় রাখি। বাংলাদেশের এই যে সরকার গঠিত হচ্ছে তাদের কাছে আমাদের একান্ত প্রত্যাশা, আমরা যে দেশকে বিদেশে আমরা সংস্কার চাইছি, যে সরকারগুলির মধ্যে অন্যতম হচ্ছে ইউরোপিয়ান অভিবাসীদের যারা আছে তাদেরকে সঠিকভাবে যেন টেক কেয়ার করা হয় এবং তারা যাতে সুবিধা পায় সেই পদক্ষেপগুলি যথাযথভাবে পালন করার অন্যত্র আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আপনাদের সামনে রোমানিয়া বিষয়ে আমাদের এক বড় ভাই কিছু বলবে। আমি মাহমুদ আছি। আমি গত 23 সালে রোমানিয়ার অ্যাপয়েন্টমেন্ট পাই এবং অ্যাপয়েন্টমেন্ট ডেটও পাই দিল্লি থেকে। বা দিল্লিতে বারবার আবেদন করার পরও ইন্ডিয়ান ভিসার পাই নাই। এই পর্যন্ত 3টে অ্যাপয়েন্টমেন্ট ডেট এসেছে, আমার ওয়ার্ক পারমিটের পেজ শেষ হয়ে গেছে। আমি স্থানীয় কর্মকর্তার কাছে আবেদন করি যেন দিল্লি থেকে বাংলাদেশে ভিসা সেবা চালু করে এবং অ্যাম্বাসির জন্য চালু করে। এটা আমার প্রত্যাশা প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতির কাছে। ধন্যবাদ। আপনাদের সমস্ত সাংবাদিকদের দৃষ্টি আকর্ষণ করছি যে এখানে যারা আছে সব ভুক্তভোগী তাদের মনের অভিব্যক্তি প্রকাশ করবে। আপনারা চেষ্টা করবেন এগুলা সরকার পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। আমাদের মিডিয়া কভারেজ যদি ভালো মতো হয় তাহলে আমরাই সরকারের কাজ পর্যন্ত পৌঁছায় দিতে পারবো। আমরা সরকারের কাজ পর্যন্ত এইটা পৌঁছাতে পারবো। এখন আমাদের শ্রম বাজার যে অবস্থা দাঁড়াইছে, বিশেষ করে ক্রোয়েশিয়া আমাদের দেশকে যে পরিমাণ ভিসা না দেওয়ার জন্য হুমকি দিয়েছে, এটা যে কোনোভাবে আমাদের এইটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে। আমাদের দেশের লোক যাতে না পড়ায়, কিভাবে এখানে যে সুস্থভাবে কাজ করতে পারে এই বিষয় নিয়ে আমাদের সর্বোপরি আমাদের গভর্নমেন্টে কাজ করা লাগবে। আর বাকির কথা এখন আপনাদের সামনে কিছু কথা উপস্থাপন করবেন আমাদের উপদেষ্টা নাফিকা আপু। আচ্ছা স্যার, এখন আমরা আসলে এই মানববন্ধনটা করছি মূলত আমাদের যে ইউরোপের স্তরের বাজারগুলো আছে সেগুলোকে রক্ষা করতে। আর দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশে আমরা সবাই জানি রোমানিয়া, বুলগেরিয়া এগুলো
দুটোভাবে করে সে কারণে কিন্তু আমরা অলরেডি সমাধান করেছি। আমরা আসলে চাচ্ছিলাম যে মানববন্ধনে আমাদের যত ক্লায়েন্ট আছে তারা যেন তাদের সমস্যাগুলো যেন তুলে ধরে, যাতে করে সরকার সেটা জানতে পারে। তো তারা অনেকে তাদের প্রবলেমগুলো বলেছে। আমি আশা করবো আপনারা যারা এখানে উপস্থিত আছেন আমাদের সামাজিক ভাইরা, তারা সব অবশ্যই যেন সবাইকে এই সমস্যার সমাধান করার জন্য দ্রুত আমরা যেন ওটা পৌঁছতে পারি, এটা হচ্ছে আপনাদের কাছে আবেদন। এখন আমি বেরোন চাই যে বলবো কিছু কথা বলবে। আসসালামু আলাইকুম, আমি সুনামগঞ্জ থেকে আছি। আমি 2021 সালে রোমানিয়ার জন্য ট্রাই করেছিলাম, আমার হয় নাই এম্বাসি নাম থাকার কারণে। আমরা সারা ইউরোপীয় ইউনিয়ন যেতে পারছি, অনেকে যেতে পারতেছি না। আমাদের ইউরোপীয় যে দুটা মাস আছে ওই দুটা মাস আমাদের বাংলাদেশে নেই, না থাকার কারণে আমাদের ভুগতে হচ্ছে। তাই আমরা চাই মাননীয় যে সরকার আছেন এই সরকারের মাধ্যমে যে মাননীয় আসিফ স্যার আছেন উনি যেন আমাদেরকে চার স্বপ্ন পূরণের জন্য উনি অব্যাহত রাখেন, আমরা কামনা করি। আমি প্রায় 4 বছর ধরে ঘুরতেছি, কিন্তু যেতে পারতেছি না। আমি অনেক টাকা খরচ খেয়েছি, অনেক যে এম্বাসি আছে ওদের কারণে দিশা পাচ্ছি না, আমরা এম্বাসি না থাকার কারণে। আমরা চাই এই দেশে সকল ইউরোপিয়ান ইউনিয়নের অ্যাম্বাসিডার আমাদের বাংলাদেশে থাকুক, যাতে আমাদের বাংলাদেশের মানুষ যত স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন সকলে পূরণ করতে পারে। এটা আমাদের কাছে সবার কাছে বিরত অনুরোধ যে আমরা ইউরোপীয় যত শ্রমিক আছি যেতে চাচ্ছি। আমি বিগত সৌদি আরব থেকে আসছি, সৌদি আরবের ওখানের পয়সা কামাই করতাম ওরা রেখে দিত। সে কারণে আমরা ইউরোপে যাওয়ার জন্য খুবই উপকৃত চাইতে চাচ্ছি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি মন্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম, সকলের সামনে এটাই বলতে চাই, আমাদের সকলকে মেয়রের জন্য ভিসা অ্যাপ্লিকেশন সহজ করুন, বাংলাদেশ থেকে করুন। আর ধন্যবাদের যেন বন্ধ না হয় সে ব্যাপারে যেন সরকার ভালো পদক্ষেপ গ্রহণ করে। আর সবাই যেন যে যে দেশের ভিসা পাচ্ছে এই দেশে থাকে, ওই দেশের সুনাম যেন আমাদের রক্ষা করা যায়। ওই জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমাদের বাংলাদেশ বর্তমান সরকার যেন সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আমরা এই পদক্ষেপের জন্য আজকে এখানে অনুষ্ঠান ঘোষণা করলাম। সবাই আশা করি আমাদেরকে সাহায্য করবেন, সরকারের এই ব্যাপারে যথেষ্ট পরিমাণ ব্যবস্থা গ্রহণ করবে। আমাদের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম, আজকে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি ইউরোপিয়ান ভিসা ঐক্য পরিষদের পক্ষ থেকে। আমার সকলের কাছে অনুরোধ থাকবে এবং আমাদের সচিবালয়ের সচিব যারা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিকগুলো দেখে তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের এই ইউরোপিয়ান সমবাজার এটা অনেক বড় একটা রেমিটেন্সের খাত, এটা যাতে কোনোভাবে বন্ধ না হতে পারে সেটার জন্য আমাদের সর্বস্তরের মহলগুলোকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং আমাদের বর্তমানে প্রতিষ্ঠাদেরকে সে আলোকে কাজ করে যেতে হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি সাহেব। আমার দেশের জানা হয় 2019 সালের পর থেকে বাংলাদেশের করতে হয়। তারপরে বিশাল আমরা যথেষ্ট পরিমাণ আমরা ইউরোপে পাঠাতে সক্ষম হয়েছি। যত দিন যাচ্ছে এই বাজারটা আমাদের জন্য সম্পূর্ণ হয়ে যাচ্ছে, সেটার জন্য আমাদেরও কিছু লোক আছে, আমরা সেখানে যাই, তারপরে আমরা গেম করি। যার জন্য ইউরোপের বাজারটা পাঠিয়ে থাকে, যেখানে যাত্রী আছে ওরা এয়ারপোর্টে দাঁড়ায় থাকে, কিন্তু সমস্যা থাকছে না। আমি দেখেছি ক্রোয়েশিয়ার এয়ারপোর্টে হাজার হাজার মানুষ ধরে আছে বাংলাদেশির, এবং কিছু করার কোনো নেই, কোথাও সব দিন ধরে চলে গেছে। এই বিশেষ পরিস্থিতিতে আসছে ইউরোপের বাজার আমাদের জন্য শুরু হয়ে যাচ্ছে। তবে এখনো আমি যখন দেখলাম যে এখনো পারমিট পাই হচ্ছে, এখনো দিতে হচ্ছে। গতকালও আমরা বিভিন্ন ভাইকে করেছি, এই সপ্তাহে আমাদের ক্রোয়েশিয়া পারমিট আসছে, তবে ভালো ভালো পারমিট আছে। এভারেজ কোম্পানির পারমিট আসছে না, ভালো কোম্পানির পারমিট আসছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবো, ধান যদি মনোযোগ দেয় তাহলে আমাদের সমবাজার আবার চালু যাবে, কারণ সুদৃষ্টিতে এই বাজারটা আবার আমরা দখল করে নিতে পারবো। আর
আর যারা বিদেশে যাওয়ার জন্য আগ্রহী সবাইকে বলবো আপনারা কাজ শিখে যান, ওখানে কাজ করুন, ওখানে থাকুন, ভালো থাকতে পারবেন, নিজের পরিবারকে ভালো রাখতে পারবেন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একজন ভুক্তভোগী সিলেট থেকে এসেছি। প্রথমেই আমি সংবাদকর্মী বন্ধুগণদের শুভেচ্ছা অভিনন্দন, আপনাদের অত্যন্ত মূল্যবান সময় আজকের এই মানববন্ধনে দেওয়ার জন্য। আমি একটি কথাই বলবো, আপনারাই হচ্ছেন আমাদের মতো সাধারণ জনগণের বিবেক। আপনাদের কলম যত সময় চলবে আমাদের সাফল্য তত অগ্রসর হবে। আমার একটি কথা, যতদিন পর্যন্ত আমাদের মতো সাধারণ জনগণের এই দাবি সম্পূর্ণ না হয় ততদিন পর্যন্ত আপনাদের এই কলম আমাদের পক্ষে লিখে যায়, এই ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য রাখলাম। খোদা হাফিজ, জয় হবে, কোন সফল নয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের আজকের এই প্রেস কনফারেন্স পরবর্তী সময়ে মানববন্ধনে উপস্থিত ইউরোপ প্রত্যাশী ভাই এবং বোনেরা, আমার সামনে উপস্থিত ইলেকট্রনিক মিডিয়ার ভাইরা, আপনারা আজকে এই যে অবস্থা, এই যে আমরা শত শত মানুষ ইউরোপ প্রত্যাশী হিসাবে আজকে আমরা এখানে এসেছি, আমরা বিভিন্ন মাধ্যমে আমরা হয়রানি শিকার হচ্ছি। প্রথম হয়রানি হচ্ছে ইন্ডিয়ার ডাবল এন্ট্রি ভিসা। আমরা ইন্ডিয়া থেকে ইংরেজি কোর্স করতে হয়, একটা ডাবল এন্ট্রি ভিসা 1 লক্ষ টাকা দিয়ে করতে হয়। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি আকুল আবেদন করতেছি, আপনি জানেন বাংলাদেশের প্রধান এই তালিকা শক্তি হচ্ছে কি আপনার ইউরোয়ে, বিদেশ থেকে যে ইয়েটা আসে হচ্ছে আমাদের বাংলাদেশের এই রেমিটেন্সটা হচ্ছে প্রধান চালিকা শক্তি। আমি আপনাদের প্রতি আকুল আবেদন করতেছি, আপনি আমাদের রেমিটেন্সটা বন্ধ করবেন না, আপনি আমাদের বাংলাদেশের ইউরোপ যাত্রাটা বন্ধ করবেন না। আপনার সাথে সারা ওয়ার্ল্ডের নেতাদের ভালো একটা কানেক্টিভিটি আছে, ভালো একটা সম্পর্ক আছে। আপনি এই সম্পর্কটা এই মুহূর্তে কাজে লাগান। আপনারও তো ডিগ্রি দিয়ে আমরা কি পানি খাবো যদি আপনি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিতে পারেন। আমি আবারও বলছি, আপনি এই মেরামতি মানুষের পক্ষে দাঁড়ান, আপনি এই বাংলাদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়ান, যেহেতু এই রেমিটেন্স মানুষগুলা বাংলাদেশে বৈধভাবে ইউরোপে যেতে পারে। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মধ্যে 1 নম্বরে একটা সামাজিক সংগঠন এবং ইউরোপ প্রত্যাশী ভাইদের নিয়ে যারা কাজ করতেছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি আছি চট্টগ্রাম থেকে। এখানে যারা তাদের সাথে আমি একটা অভিজ্ঞতা করতে চাই। আমাদের জনসমাজ ইন্ডিয়ান ভিসা থেকে শুরু করে যে সকল বিষয়ে ভুক্তভোগী, সেই কথা আমাদের দেশের মধ্যে ভুক্তভোগী যেটা হচ্ছে এয়ার টিকারের যে রন্যামত ব্যবসায়ীরা, এয়ার টিকারের যে মূল্যটা ওটা হাতের না লাগানো উচিত, ওটা এতটাই চড়াতে এই সমস্ত ভুক্তভোগীর সাথে আমরা এইটা পর্যন্ত বার বহন করতে কোনো অক্ষম হয়ে গেছে। এই এয়ার টিকারের এই বিষয়টা ডক্টর ইউনুসের মধ্যে আমাদের প্রতি কিছু না আকুল আবেদন, এই বিষয়টা আপনি একটু দেখবেন, এটা এই বিষয়টা একটু নাগালে নিয়ে আসবেন। ধন্যবাদ। সালাম আলাইকুম। আসসালামু আলাইকুম। আমরা এখানে উপস্থিত হয়েছি ইউরোপের ওয়ার্ল্ড ভিসা প্রত্যাশী। তো আমরা এখানে উপস্থিত হয়েছি যে বাংলাদেশে বিএসএফ এর কনসুলেট অফিস অনেক দেশেরই নেই, এর মধ্যে আমরা ক্রোয়েশিয়ার জন্য পেয়েছি, কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে ক্রোয়েশিয়ার শ্রমবাজার আমাদের জন্য অনেক কঠিন হয়ে গেছে। এটার জন্য যে আমরা ক্রোয়েশিয়ার ভিসার জন্য আবার নতুন করে সুন্দর করে শুরু করে মাননীয় প্রধান উপদেষ্টা ওদের কাছে বিনীতভাবে আমরা ইউরোপ প্রত্যাশী ওয়ার্ল্ড ভিসার জন্য যারা ইউরোপে যেতে আগ্রহী তাদের জন্য যেন আমাদের ভিসাটা সহজ করে দেয় এবং ক্রোয়েশিয়া সরকারের সাথে বাংলাদেশ সরকারের যেহেতু মাননীয় উপদেষ্টা ইউনুস স্যার ওনাকে ইউরোপের সবাই খুব ভালোভাবে ওনাকে জানেন এবং ওনাকে বুঝেন, এবং উনি যদি একটু সহজভাবে বলে যে আমার বাংলাদেশের যে ওয়ার্কাররা আছে তোমার দেশে যে তারা তোমার দেশে কাজ করবে, এবং আমরা ক্রোয়েশিয়া প্রত্যাশী যারা আছি তারা আজকে এখানে আমরা মানে ওয়াদা করবো যে আমরা
ক্রোয়েশিয়াতে যে আমরা কাজ করবো, অন্য কোনো দেশে আমরা যাবো না। ক্রোয়েশিয়াতে যে আমরা কাজ করবো, ওখানে আমাদের সম্মান অক্ষুণ্ণ রাখবো, যেন আমাদের দেশের ভাবমূর্তি এবং আমাদের পরবর্তীতে যারা ক্রোয়েশিয়াতে যাবে তারা যেন মানে একটা নজির রাখতে পারে, বা আমরা নজির রাখতে পারি যে তাদের সহজ হয়ে যায় আর কি। এই কথা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শফিকুল ইসলাম। সবাই ভালো আছি। আসলে আমাদের বাংলাদেশের মূল প্রধান যে অর্থনৈতিক চালিকা শক্তি এটা আসলে রয়েছে দিয়ে, কিন্তু আমরা সবসময় দেখেছি যে আমাদের এই প্রবাসীদেরই সবসময় একটা পরম্পরা তৈরি হয় যে বাংলাদেশে বর্তমানে যে সরকার আছেন প্রধান উপদেষ্টার থেকে নজর দৃষ্টি আকর্ষণ থাকবে যে আমাদের এই প্রবাসীদের দ্রুততম ভিসা সহজ প্রক্রিয়া এবং যারা প্রবাসে অবস্থানরত আছেন তাদেরকে যেন সুযোগ সুবিধা দিয়ে সকল সুযোগ সুবিধা প্রদান করে যেন আমাদের ভিসা প্রক্রিয়াগুলো খুবই সহজতর করা হয় এবং সেই সাথে আমরা যারা ক্রোয়েশিয়া রোমানিয়া ভিসা প্রত্যাশী তারা কিছুটা দক্ষ হয়ে বিদেশ যাওয়ার জন্য পরিকল্পনা করব, যেন প্রবাসে গিয়ে আমাদের এক দেশ থেকে আর এক দেশে না পালানো লাগে। সেই বিষয়ে আমাদের বিভিন্ন এজেন্সি ও এজেন্টদের থেকে একটা পরামর্শ থাকবে এবং সাজেশন থাকবে, প্লাস বাংলাদেশের গভর্নমেন্টেরও আমাদের প্রতি একটি দৃষ্টি অবশ্যই দরকার। এছাড়া আসলে আমাদের বহির্বিশ্বে যে লোক পাঠানোর যে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু খারাপ থেকে নেতিবাচক ছাড়া করে ইতিবাচক কোনো কিছু লাইন দেখতেছি না। তো আশা করবো আমরা যে এই প্রক্রিয়াটা যেন খুবই দ্রুততম সহজতর হয় এবং সেই সুবিধাগুলো যেন আমরা সবাই ভোগ করতে পারি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আমি নিরুপমা ইয়াসমিন ন্যান্সি। তো আমরা যারা বিদেশে যাই শ্রমবাজারের জন্য, আমরা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বড় অবদান রাখি যারা প্রবাসী ভাই আছেন। তো ওখানে যাওয়ার পরে আমরা যেটা করি, একটা ইউরোপের ভিসা পেতে আমাদের ফাইট করতে হয় দীর্ঘ 8 থেকে 9 মাস। কোনো কোনো ক্ষেত্রে আমাদের অ্যাম্বাসি ফেস করতে দিল্লিতে যেতে হয়। দিল্লি তেমন একটি ভিসা পেতে যে পরিমাণ ট্যাক্স দেওয়াতে হয় এটা আমাদের ভুক্তভোগী ক্লায়েন্টরাই ভালো জানেন। এরপরে দেখা যাচ্ছে যে আমাদের অর্থনৈতিকভাবে ওয়ার্ক পারমিট এবং কোম্পানির ভালো ওয়ার্ক পারমিট হওয়া সত্ত্বেও আমাদের ভাইদের ভিসা ইস্যু করে দেয় না, কারণ সন্দেহভাজন করে তাদের 10 নাম্বার দিয়ে রিজেকশন দিয়ে দেয়। একটা ছেলেকে রিজেক্ট দিয়ে দেওয়া মানে তার এজেন্সি এবং সেই ছেলের পরিবার থেকে বিপুল পরিমাণ লস। যারা এজেন্সির মালিক আছেন তারা জানেন একটা পার্মিট আনতে কত পরিমাণ পয়সা খরচ করতে হয়। শুধুমাত্র যে ক্লায়েন্টের টাকা খরচ হয়, নট লয়ালটি ট্যাক্স। টাকা কিন্তু আপনার এজেন্সি মালিকও আপনার মতো ভুক্তভোগী। একটা ভিসা যখন হয় না, আপনার যেমন যে পরিমাণ লস হয় তার চাইতে বেশি পরিমাণ লস হয় ওই এজেন্সি মালিকের। এছাড়াও যারা আমরা শ্রমবাজারে বাইরে বিদেশে যেতে চাই, কিন্তু আমরা যেটা করি না, সবার আগে যেটা করণীয়, একজন আসেন যে আমি বিদেশে যাব, কিন্তু আপনি কোনো কাজ শিখতে চান না, আপনি কোনো দক্ষতা অর্জন করতে চান না। আপনাকে যদি বলা হয় যে ভাই আপনি রোমানিয়াতে যাচ্ছেন, আপনি ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজগুলো একটু ইউটিউব দিয়ে সার্চ দিয়ে দেখতে পারেন, ওখানে ভাষা যেগুলো তার বেসিকগুলো আপনি শিখে যান। কিন্তু আপনারা সেক্ষেত্রে শিখতে চান না অনেক সময়, কিংবা আপনি কোনো কাজে দক্ষতা অর্জন করতে চান না। আপনারা যদি দক্ষতা অর্জন করেন, একজন দক্ষ শ্রমিক দেশ এবং দেশের বাইরে উভয় জায়গায় কিন্তু আপনার লাভবান হয়। আপনি কাজ শিখতে ভাই লাভ আপনার হচ্ছে, আপনার স্যালারিটা আমরা ভালো মাপের একটা ওয়ার্ক পারমিট আপনাকে দিতে পারছি। এতে করে আমাদের বিদেশিদের সাথে ভালো একটা বন্ডিং তৈরি হয় যে আমরা স্কিল ওয়ার্কার পাঠাতে পারি, স্কিলের দাম আছে। আজকে ক্রোয়েশিয়ার যে দূর অবস্থা, এটার জন্য কিন্তু আমরা যারা আছি, যারা গিয়ে গিয়েছি, যারা ক্রোয়েশিয়া গিয়ে স্টে করি নাই, আমরাই কিন্তু এটা আমাদের জন্য দায়ী। তো আমরা ওয়াদাবদ্ধ থাকবো। আমরা দেখেন আজকের মানববন্ধন কিন্তু আমাদের সবার বন্ধন। আমরা এখানে আসছি শুধুমাত্র সবাই যেন ভিসা পাই, সবার স্বপ্ন, এজেন্সি মালিক এবং আমরা যারা ক্লায়েন্ট আছি, আমাদের উভয়ের স্বপ্ন কিন্তু ভিসা পাওয়া। আমরা ভিসা পাওয়ার প্রত্যাশার জন্য এখানে এসেছি। আমরা প্রধান উপদেষ্টা বরাবর আবেদন রাখতে চাই, বিএফএস সেন্টার বাংলাদেশে আসুন। আপনারা জানেন কিনা জানি না, জানুয়ারি মাসে সবচেয়ে কম রেমিটেন্স এসছে বাংলাদেশে। আপনারা খোঁজ নিয়ে দেখেন।
রেমিটেন্স যদি বন্ধ হয়ে যায়, বাংলাদেশের যে অর্থনৈতিক চালিকা শক্তি এটা ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। আপনারা সবাই জানেন বিদেশি রেমিটেন্স দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল আছে। সো আমি সবার কাছে মানবিক আবেদন জানাচ্ছি, যে যার এজেন্সি থেকে যাচ্ছেন বিনীত অনুরোধ, দয়া করে গেম দেওয়ার চেষ্টা করবেন না। আপনি যে দেশে যাচ্ছেন, আপনি যদি ইউরোপে কোনো দেশে যান, ওখানে থাকেন না ভাই, 2টা বছর থাকেন, কষ্ট করে যাচ্ছেন, 7 থেকে 8 লাখ 9 লাখ টাকা দিয়ে যাচ্ছেন, এই টাকাটা তোলেন, তারপর আপনি অন্য দেশে টিআরসি দিয়ে দেন, আপনি যেতে পারেন। আপনি একটা নতুন দেশে যাচ্ছেন, ওই দেশের কালচার, ওই দেশের ভাষা, ওই দেশের দেশচার পশ্চার আপনি কিছুই জানেন না, আপনি একদম নবজাত শিশুর মতো গিয়ে আপনি অনেক সময় গেম দিতে গিয়ে, আপনারা জানেন কিনা জানি না, গেম দিতে গিয়ে কিন্তু অনেকভাবে তারা প্রতারিত হয়েছে, অনেককে বসে করে রাখা হয়েছে, জিম্মি করা হয়েছে, টাকা দাবি করা হয়েছে। এগুলি কিন্তু আপনারা নিজেরাই নিজেদের বিপদে টেনেছেন। তো দয়া করে গেম দিবেন না, আর দক্ষতা অর্জন করবেন, যেই দেশেই যান ওখানে স্টে করার চেষ্টা করবেন। অনেক অনেক শুভকামনা সবার জন্য, ধন্যবাদ। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক ভাইরা এবং অন্যান্য প্রিন্ট মিডিয়ার ভাইবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ইউরোপ ভিসা প্রত্যাশী ও পরিচিত পক্ষ থেকে। আসলে আমরা যারা ইউরোপ ভিসার স্টে হোল্ডার এবং যারা ইউরোপে কাজ করি এবং ইউরোপ ভিসা নিয়ে অনেকে স্বপ্ন পূরণে সহযোগিতা করি, তাদের এখন খুব ক্রান্তিক লক্ষ কাটছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজকে আমাদের রাজপথে নামতে হয়েছে। এখানে বিশেষ ভূমিকা রেখেছে আমাদের ইউরোপে কাজ করছে ভাইরা, তারা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাই। এখানে আমরা যারা ভুক্তভোগী তাদের মধ্যে থেকে অনেকে কথা শুনেছি, তো ভাই শুধু কি যারা কাজ করে তাদের দোষ এবং ক্রোয়েশিয়া রোমানিয়া যারা ইমেল তাদের দোষ? আমাদেরও কিন্তু অনেক ভুলভ্রান্তি আছে। আমরা গিয়েই কি করি, এয়ারপোর্ট থেকেই অন্য দেশে গেম মেরে দেই। এই টেন্ডেন্সি থেকে আমাদের বের হয়ে আসতে হবে। একটা দেশে যাওয়ার পরে কোম্পানি টিআরসি কার্ড পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তারপরে আপনারা যদি অন্য দেশে যান সেটা আপনাদের বিষয়। বাট কোম্পানি আপনাদের কেন নিয়োগ দিচ্ছে সেটাও আমাদের মাথায় রাখতে হবে। কোম্পানি তাদের জনবল দরকার, এই জন্য নিয়োগ দিচ্ছে। কোম্পানি চাইলেও আমাদের দেখতে হবে। এরপরে আমাদের বিদেশে যে কনসুলেটগুলো আমাদের খুবই দুর্বল, বড় অর্থনীতি। আমাদের মাননীয় আসিফ নজরুল স্যার, তাকে দেখতাম অনেক বড় বড় কথা বলতেন, এই সেক্টরকে অনেক এগিয়ে নিয়ে যেতে চান, বাট আসলে কি তিনি সেই কাজ, তার যে কমিটমেন্ট সেইটাতে আছেন? এই জন্য আমরা আমাদের সামগ্রিক পরিস্থিতির জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, তার সারা বিশ্বব্যাপী একটা নেটওয়ার্ক এবং গ্লোবাল কানেকশন আছেন, আমি তার হস্তক্ষেপ কামনা করছি। এবং আমরা আমাদের ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদের পক্ষ থেকে যে স্মারকলিপি প্রদান করবো, আমরা আশা করবো অতি দ্রুত আমরা দিল্লি সকল ইউরোপ ভিসা সেন্টার এখন ঢাকাতে আমরা চালু করার জন্য আবেদন জানাচ্ছি এবং ইউরোপ স্যার এটাকে খুব গুরুত্ব সহকারে ব্যবস্থা নেবেন বলে আমরা আশা করি। ধন্যবাদ সবাইকে। এবং আমার কথা শেষ করছি। আজকে যে মানববন্ধন এবং প্রেস কনফারেন্স করা হয়েছে, আমরা কিন্তু দেশের জনগণের এবং আমরা রেমিটেন্স প্রভাবের যে ধারাটা অব্যাহত রাখার জন্য সকলের প্রচেষ্টায় আমাদের এখানে যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু আবার সর্বোচ্চ প্রচেষ্টা চালা যাচ্ছে। সম্মুখে আমাদের কি হবে, সামনের দিনে আমাদের ভবিষ্যৎ কি, আমাদের ইউরোপিয়ান যে প্রত্যেক দেশগুলো আছে, সেন্ট্রাল যে দেশগুলো আছে, এই দেশগুলোতে আমরা কিভাবে কাজ করব, আমাদের কাজের সুযোগ কিভাবে দেওয়া হবে, এ বিষয়ে সরকারকে ভাবতে হবে। উপদেষ্টা মন্ডলের ক্ষেত্রে আমি খরচের অনুরোধ করব এবং আমাদের ব্যবসায়ী যে ঐক্যবদ্ধ যে আমরা যে বিদেশি লোক পাঠাই, আমরা দেশের রেমিটেন্স আনার জন্য পাঠাই। আমাদের ব্যক্তি স্বার্থ চাইতে দেশের স্বার্থ আমাদের কাছে অনেক বড়। আমরা চাই যে দেশের বাইরে যারা যায় তারা আমাদের দেশের কথা ভাবুক, আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্ম যারা দেশের বাইরে যাচ্ছে এদেরকে সুযোগ দেওয়া হোক। আমরা যদি রান হয়ে বা যদি রেমিটেন্সের প্রভাব ধারা যদি ঐক্যবদ্ধ করে এবং যদি ধারাবাহিকভাবে না রাখতে পারি, তাহলে এটা আমার দেশের জন্য অস্থির সংকেত। আর আমরা এই সংকেত থেকে পাঠাতে আমরা আজকে মুসলিময় যে ব্যবসায়ী সমিতি বা ব্যবসায়ী যে সংগঠন আমরা সব এক হয়েছি, আমরা কিন্তু দেশের স্বার্থে এক হয়েছি। আমরা ভবিষ্যতে যে কাজ করতে চাই এটা সরকারকে বোঝাতে চাই যে আমরা তাদের চালিকা সত্যি, আমরা আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু আমরা
সংগঠন করি না, আমরা সংগঠন করি রেমিটেন্সের প্রভাব এবং রেমিটেন্সের ধারা ঐক্যবদ্ধভাবে আসুক এবং দেশের সুশৃঙ্খল মাধ্যমে যে শ্রমিকগুলো দেশের বাইরে যাচ্ছে ম্যান পাওয়ার করে তাদেরকে একটা নিয়মের মধ্যে আনা হোক। দেশের সরকার যদি সার্বিকভাবে সহযোগিতা করে এবং যদি পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যদি আমাদের দিকে একটু নজর দেয়, তাহলে আমরা যে ধারাবাহিকভাবে যে লোকগুলো পাঠাচ্ছি দেশের বাইরে এবং ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যে দেশগুলো বা কেন্দ্রগুলোতে এদেরকে একটা সুশৃঙ্খল নিয়মের মধ্যে আনা হোক। এই যে প্রবাসী কল্যাণ যে ম্যান পাওয়ার দিচ্ছে, ম্যান পাওয়ার দেওয়ার পরে 1 লক্ষ টাকা জমানত রাখার পরে চাকরি পালাচ্ছে, তারপরে নামে বেনামে বিভিন্ন দেশের টুরিস্ট ভিসার নামে ম্যান পাওয়ার দেওয়া হচ্ছে, ইত্যাদির নামে ম্যান পাওয়ার দেওয়া হচ্ছে। কিন্তু ম্যান পাওয়ার দেওয়ার আগে সুশৃঙ্খল ভাবে চেক করা হোক যে সেই চাকরিটার বৈধ অথেন্টিক পেপার ডকুমেন্ট আছে কিনা। আমরা যাদেরকে দেশের বাইরে পাঠাতে চাই তাদেরকে জন্য নতুন করে নিয়ম করা হোক যেন কেউ পৃথিবীর বিভিন্ন দেশে যেন পালাতে না পারে। আর আমরা কিছু কিছু জাতিগোষ্ঠী এবং কিছু কিছু এলাকা ভিত্তিক লোক থেকে পৃথিবীর আপনি যে কোনো দেশে পাঠান, তার গন্তব্য হলো ইটালি, তার গন্তব্য হলো ফ্রান্স। আমরা এই ধরনের কোনো জাতিগোষ্ঠীকে পাঠাতে চাই না। আমরা চাই সুশৃঙ্খল ভাবে আমরা যে দেশের লোক পাঠাবো, ক্রোয়েশিয়া হোক, মালদোভা হোক, সার্বিয়া হোক, যে দেশে পাঠাবো আমরা সেখানে রেজিস্ট্রি করার জন্য একটা নতুন নিয়ম করার জন্য সরকারকে অনুরোধ করছি। আমাদের যে প্রবাসীদের যে রেমিটেন্স, বাংলাদেশের যে সুশৃঙ্খল ধারা এবং বাংলাদেশের যে বৈদেশিক মুদ্রার খাত, এটা কিন্তু আমাদের প্রথম আমরাই কিন্তু দিয়ে থাকি। সরকার আমাদের দিকে নজর দিয়ে এবং আমাদের প্রবাসী কল্যাণ এবং আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে যে আমরা লোক পাঠাই, সেখানে পাঠানোর জন্য সরকারকে নতুন করে ভাবুক, নতুন করে বৈদেশিক যে দূতাবাসগুলো আছে, দূতাবাসের যে অ্যাম্বাসেডর আছে তাদের সাথে কথা বললে নতুন নতুন নিয়ম এবং আমাদেরকে বিজনেস করার সুযোগ দেওয়া হোক এবং আমাদের যে শ্রমিক এবং আমাদের যে লেবার বা আমাদের যে রেমিটেন্স দেশের বাইরে যাচ্ছে তাদেরকে সুশৃঙ্খল একটা নিয়মের মধ্যে আনার চেষ্টা করুক। আমরা এটা চাই। কথা হবে। আমরা এখানে আজকে দাঁড়াই আমাদের মানববন্ধনে নানান অপপ্রচার এমনকি নানান কথা শোনার পর তারা এখানে মহৎ উদ্দেশ্যে নিয়ে আমাদের এখানে অংশগ্রহণ করছেন। আমি সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের এই মানববন্ধনের সমাপ্তি জানাচ্ছি। আমি আবারও আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই, কারণ আমাদের বর্তমান ইউরোপ সহবাজারের যে বর্তমান যে অবস্থা, আপনারা এত অপপ্রচার এত কথাবার্তা শোনার পরও যে আপনারা এখানে আসছেন, সেজন্য আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে আসলে আমি আমার এই সমাপ্তি দিতে পারতেছি না। তো আমরা যদি আবারও আমাদের এই দফা যদি দাবি পূরণ না হয়, আমরা আবারও ঘোষণা করি যে আমরা আবারও একটু মানববন্ধন ডাক দিব। যদি সরকার আমাদের এই মানববন্ধনের উদ্দেশ্যে সফল না করে, আপনাদেরকে আহ্বান থাকবে আপনারা আবারও আমাদের এই মানববন্ধনের ডাকে সাড়া দেবেন আজকের মতো। তো আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।